জি, আসসালামু আলাইকুম বেশি সাহেব। আপনি তো বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে দীর্ঘদিন ধরে আছেন। তো বাংলাদেশের এই নতুন প্রেক্ষাপটে অনেকগুলাই মামলা হচ্ছে বিভিন্ন হত্যাকাণ্ডের বিষয় নিয়ে। তো এগুলোতে আমরা দেখেছি একাধিক ব্যক্তি, কয়েকশো ব্যক্তির নামে মামলা হচ্ছে। সেই মামলাগুলো আসলে মেরিট বা এই মামলা যারা ভুক্তভোগী ছিলেন তারা মামলার সুফল পাবেন কিনা? ও থ্যাংক ইউ কুয়াস ভাই। আসলে এই যে মামলাগুলো হচ্ছে রিসেন্টলি, যেগুলার বেশিরভাগই আসামি হচ্ছেন আগের সরকারের কর্তা ব্যক্তিবৃন্দ, মিনিস্টার, এমপিস, এবং এই মামলাগুলো বেশিরভাগ হচ্ছে এখন হত্যাকাণ্ড নিয়ে। দেন ওনাদেরকে হত্যাকাণ্ডের আসামি হিসাবে চিহ্নিত করা হচ্ছে এফআইআরে, এবং এক একটা এফআইআরে একটা অভিযোগের আন্ডারে 30 জন, 40 জন, 50 জন করে ঢুকানো হচ্ছে। এখন কথা হলো এই মামলাগুলো শেষ পর্যন্ত কোর্টে গিয়ে টিকবে কিনা। এমনও দেখা যাচ্ছে দুই একটা মামলাতে যারা বিদেশে অবস্থানরত, যেমন ওই ক্রিকেটার, তো একজন ক্রিকেটার, হ্যাঁ সাকিব, উনারেও ঢুকানো হয়েছে। তো উনি যখন কানাডাতে ছিল। তো এই আরও অনেকে আছে, যেমন হত্যাকাণ্ড হয়েছে ঢাকায়, লোকজন তখন অবস্থান করতেছে চিটাগাঙে অথবা সিলেটে। এই ধরনের মামলা যেগুলা হুকুমের আসামি হিসাবে নেওয়া হচ্ছে এবং দেওয়া হচ্ছে মার্ডার কেস, বা বাংলাদেশের পেনাল কোডের 302 থেকে 310 এই ধারাগুলা ব্যবহার করা হচ্ছে। এগুলা থেকে প্রথম সবচেয়ে সিরিয়াস যে ক্রাইম সেটা হচ্ছে মার্ডার, পরেরটা হচ্ছে কালপেবল হোমিসাইড। এটা বাংলাদেশে, ইংল্যান্ডে এটাকে ম্যানস্লটার হিসেবে ধরা হয়, বাট বাংলাদেশে এটা পুরাতন আইনি হিসাবে ওইভাবে ডিফাইন করা হয়েছে কালপেবল হোমিসাইড। তো এগুলাতে ইন্টেনশনটা প্রমাণ করা খুবই জরুরি হয়, যে ইন্টেনশন ছিল এই হত্যাকাণ্ডে। তো সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারতেছেন যে এটা কতটুকু ডিফিকাল্ট হবে। একজন মানুষ যদি বিদেশে অবস্থান করে, একজন মানুষের রাজনৈতিক অবস্থান যদি হয় সে ক্রিকেটার, এবং সে কখনো পুলিশকে নির্দেশ করে না, কোনো মন্ত্রীকে নির্দেশ দেয় না, তাহলে সে কীভাবে হুকুমের আসামি হবে, মার্ডারের সাথে কীভাবে সে জড়িত থাকবে? কাজেই এই ঢালাওভাবে সবাইকে যেভাবে আসামি করা হচ্ছে, ওনারা নিচের আদালতে, নিম্ন আদালতে হয়তো কিবা পার পেয়ে যাবেন, এখানে হয়তো হবে না, বাট এটা ডেফিনেটলি এই মামলাগুলা ডিসিশন হওয়ার পরে যদি দ্রুত ট্রাইব্যুনালে নেওয়া হয় তাহলে তো 6 মাস থেকে 1 বছর এর ভিতর হয়তো হয়ে যাবে। তারপরে হয়তো 30 দিনের ভিতরে আপিল করতে হবে। এই মামলাগুলো যখন হাইকোর্টে যাবে তখন এগুলা স্ক্রুটিনি করা হবে, এবং ওই সময়ই দেখা যাবে যে বেশিরভাগ মামলা হয়তো পড়ে গেছে, এগুলার আগায় নাই। ফার্স্ট স্টেজে যদিও আগাইতে পারে, সেকেন্ড স্টেজে এগুলো সার্ভাইভ করার সম্ভাবনা খুবই কম। আর এই ক্ষেত্রে অনেক আছে, যেমন এই মামলাগুলো করা হচ্ছে মার্ডারের ক্ষেত্রে, যারা মার্ডারে জড়িত নেই তাদেরকে কেন করা হবে, কেন হ্যারাস করা হবে? এই আগের সরকার তো এইভাবেই করতো, একজন দুইজন আসামি হলে আরও 300 জনের নাম এমনি ঢুকিয়ে দিত। তাহলে ওই লোকেরা তখন আবার পুলিশের কাছে ধর্ণা দিত, হ্যারাসমেন্ট হইতো। এখনও যদি সেই একইভাবে মামলাগুলো করা হয়, আগেরগুলোর মতো এগুলোই তো ফল করবে, এগুলো দিয়ে প্রকৃত জাস্টিস পাবে না কেউ। এটাই হচ্ছে মেইন ইস্যু। এখন মনে করেন যারা এই আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছে তাদের যারা আত্মীয়স্বজন আছে, বাপ ভাই আছে, তারা কিভাবে আসলে এই হত্যাকাণ্ডের বিচারটা পেতে পারে? হ্যাঁ, এইটাই হচ্ছে আসল কথা। এখানে যদি যারা ভিকটিম, ওই ভিকটিমের পরিবাররা যদি মামলাগুলো দায়ের করেন, তারা সরাসরি পুলিশের কাছে যেতে পারেন থানায়, অথবা যেতে পারেন ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে নালিশ করতে পারেন। সেখান থেকে মামলার প্রসেসটা যদি শুরু হয়, সেক্ষেত্রে আপনার প্রথমত যে বাদী পক্ষ সেটা তো আইডেন্টিফাইড, বিবাদী পক্ষটাও কিন্তু ওই ক্ষেত্রে আইডেন্টিফাই করা সহজ হবে, কে কাকে সত্যিকার অর্থে মেরেছে। এবং অনেক জায়গায় ভিডিও ফুটেজ আছে, অনেক জায়গায় মিডিয়ার ফুটেজ আছে। এইসব ফুটেজ দিয়ে প্রমাণ করা যাবে কোন অফিসার কখন কোথায় কাকে সে গুলি করে হত্যা করেছে। এতে যেটা হয়, যদি একান্ত যদি মার্ডার কোথাও প্রমাণ করা নাও যায় ফার্স্ট ডিগ্রি, তাহলে হয়তো সেকেন্ড ইয়েতে 304, পেনাল কোড 304, 302 এর পর 304, 306 ওগুলাতে গিয়ে হয়তো কনভিক্ট করা যেতে পারে। ওই ক্ষেত্রে ওই ফ্যামিলিগুলো সত্যিকার অর্থে বিচার পাওয়ার একটা চান্স আছে।